গলি থেকে রাজপথে, সংবাদের সাথে সাথে রেডিও ধ্বনি। শুনছেন রেডিও ধ্বনির আয়োজন রাজনীতির ধ্বনি। দর্শক স্বাগত রাজনীতির ধ্বনিতে। সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান, আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নেতা জনাব রাজিকুজ্জামান রতন। আমরা আলোচনায় আসব, তার আগে শুনে নিতে চাই দিনের উল্লেখযোগ্য সংবাদ সংশ্লিষ্ট বক্তব্যগুলো। রেডিও ধ্বনির এ নিয়ে আয়োজন ভয়েস অব দ্য ডে। প্রিয় শ্রোতা, দিনের উল্লেখযোগ্য সংবাদ সংশ্লিষ্ট বক্তব্য নিয়ে শুনুন রেডিও ধ্বনির আয়োজন ভয়েস অব দ্য ডে। 13টা চেকপোস্টে আমরা চেকপোস্ট বসে দেব 25 তারিখ সকাল থেকেই, যাতে কোনো চামড়া বহির্মুখী না হতে পারে। এটি শুধু অন্তর্মুখী হতে পারবে, ঢাকার বাইরে চামড়া যেতে পারবে না। তবে এখানে ব্যতিক্রম আছে, শুধু আমিনবাজার পয়েন্টে আমরা বাধা দেব না। ওই চেকপোস্টটা হবে হিমায়তপুরে, এটা ঢাকা জেলা কর্তৃক করা হবে। মৌসুমী চামড়া ক্রেতা সৃষ্টি হয়, তারা জোর করে অল্প দামে সিন্ডিকেট তৈরি করে চামড়া কিনতে বাধ্য করে। এটি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশি লোক থাকবে। খুবই ভালো লাগতেছে, আর কালকে রাত্রে আসছি, ভালো লাগছে। তবে এটা যদি আরো কর্তৃপক্ষ আগায় দিত তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। এসি টিকিটের জন্যই মূলত এখানে দাঁড়িয়ে আছি। এসি টিকিট দিল না, আমি 10 নাম্বার সিরিয়ালে ছিলাম, এসি টিকিট শেষ। এখন পর্যন্ত দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ আগে টিকিট পাইলাম, খুব ভালো লাগতেছে আর কি। তারপর চেয়ার কোচ পাইলাম না, নাই সিট নাই, চেয়ার নাই। এখন আমি বাধ্য হয়ে শোভন নিছি। মূলত কষ্টের পর টিকিট পেলে অনেকটাই আনন্দ হয়, এই জন্য আমি অত্যন্ত খুশি আর কি। 5 জন কালোবাজারি সহ 27টি টিকিট উদ্ধার করতে সক্ষম হই। চক্রের অন্যান্যদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে এবং এই অভিযানটি ম্যাজিস্ট্রেট সহ পরিচালনা করা হয় এবং মোবাইল কোর্টের আওতায় হওয়ায় সাজার ব্যবস্থা করা হবে। মাগুরার আশ্রিত মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় অন্যতম আসামি এবং এজার নামে 2 নম্বর আসামি আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং একই সাথে ঢাকায় সুলাইমান নামে আরেকজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এ নিয়ে আমাদের এজার নামে 15 জনের মধ্যে 14 জন আসামি গ্রেপ্তার হলো। 2010 সালে প্রণীত শিক্ষানীতি দ্রুত বাস্তবায়ন করা, সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণ করা, বাড়িভাড়া উৎসব পাতা সরকারি শিক্ষক কর্মচারীদের মতো আমাদেরকে প্রদান করা, মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের জন্য আলাদা শিক্ষা কমিশন গঠন করতে। আমাদের দেশে যে শিক্ষা আইন আছে সেটা এখনো চূড়ান্ত করা হয়নি, সেই আইনকে চূড়ান্তকরণ করা, যার প্রেক্ষিতে আজকে যে শিক্ষকদের মধ্যে আন্দোলন, ছাত্রদের মধ্যে আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তাদের দায়িত্বে ফিরে আসবেন, পালন করে যাবেন। আমি এখনো তাদের সহযোগিতা চাই। পদত্যাগপত্র গ্রহণের জন্য কোনো আন্দোলন করার দরকার নাই। আমি প্রত্যেকের সাথে আলাদাভাবে কথা বলবো এবং সেভাবে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা হবে বিশ্ববিদ্যালয়ের সামষ্টিক স্বার্থে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন দিনের উল্লেখযোগ্য সংবাদ সংশ্লিষ্ট বক্তব্য নিয়ে রেডিও ধ্বনির আয়োজন ভয়েস অব দ্য ডে। ফিরে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। সম্মানিত শ্রোতা, ফিরে এলাম রেডিও ধ্বনির নিয়মিত আয়োজন রাজনীতির ধ্বনিতে। সঙ্গে আছে আমি অঞ্জন রায়, রয়েছেন জনাব রাশেক রহমান, রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন। রাশেক ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে আলোচনা রাজনীতির ধ্বনি, কথা হোক রাজনীতি নিয়ে। আপনি ঠিক এই সময় রাজনীতিকে কিভাবে মূল্যায়ন করবেন? না, প্রথম কথা হচ্ছে যে শীতল বাতাস বইছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। মূল্যায়নের জায়গাটা এভাবে দেখতে চাই যে আসলে বহুদিন পরে অবশেষে বাংলাদেশের ধারাবাহিক প্রবৃদ্ধি, উন্নয়ন আনয়ন কল্পের যে স্থিতিশীলতার প্রয়োজন ছিল সেটা আসলে এখন কিছুটা হলেও বিরাজমান। অনেকেরই চেষ্টা আছে আবার নতুন করে অস্থিতিশীলতার সৃষ্টি করার, অনেকেরই চেষ্টা আছে আবারও চক্রান্তে লিপ্ত হওয়ার। তারপরে আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমার মনে হয় অবশেষে সমস্ত জাতি, বাংলাদেশ এবং সবচেয়ে বড় কথা সরকার যন্ত্র মনোনিবেশ করতে পারছে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজে। আমি এই জায়গাটায় আপাতত থাকতে চাই। ধন্যবাদ। জনাব রাজিকুজ্জামান রতন, শুনছিলেন রাশেক রহমানের বক্তব্য। আজকে মহান শিক্ষা দিবস। শিক্ষা দিবসের এই দিনে আমি 1962 সালে যারা তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্রদের শিক্ষার অধিকার বাস্তবায়ন করবার জন্য জীবন দিয়েছিলেন, সেই
মোস্তফা, বাবুল, ওয়াজিবুল্লাহকে আমি আবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সাথে সাথে তাদের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ যে এখনও লড়ছে একটা বৈষম্যহীন শিক্ষার দাবিতে, শিক্ষার ব্যয় ক্রমাগত যে বেড়ে যাচ্ছে সেটাকে আবার নাগালের মধ্যে নিয়ে আসবার জন্য তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমি স্মরণ করতে চাই। আজকে একটা জিনিস খেয়াল করে দেখুন, স্বাধীনতার 43 বছর পেরিয়ে গেল, এখন আমাদের শিক্ষার যে হার সেটা এখনও বলছে আমাদের শিক্ষিত মানুষের সংখ্যা নাকি 61%। আমরা 43 বছরেও কিন্তু সবাইকে শিক্ষিত করতে পারি নাই। এটা কি শুধুমাত্র আমাদের অক্ষমতা, নাকি এক্ষেত্রে আমাদের দূরদৃষ্টির অভাব ছিল, অথবা এক্ষেত্রে আমাদের ঠিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অভাব ছিল, সেটা এখন একটু বিবেচনা করে দেখা যেতে পারে। আজকে এতদিন পরেও আমাদের কিন্তু জিডিপির মাত্র 2.1% শিক্ষার জন্য ব্যয় করা হয়, যেটা আমাদের পাশের দেশ নেপালের চেয়েও কম, ভারতের চেয়েও কম, এমনকি আমাদের শ্রীলঙ্কার চেয়ে তো অনেক কম। তাহলে আমাদের দেশ ছোট, মানুষ অনেক বেশি, প্রাকৃতিক সম্পদ কম। তাহলে এদেশকে যদি উন্নত করতে হয়, ধারাবাহিক উন্নতির যে প্রবৃদ্ধির যে কথাটা আমরা বলি, সেটাকে যদি সাস্টেইনেবল করতে হয়, তাহলে শিক্ষা এবং শিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প কি আছে? ফলে বাংলাদেশের ছাত্র সমাজ যে শিক্ষার জন্য লড়ছে, সেটাও আমাদের আজকে বিবেচনার মধ্যে রাখতে হবে। ধন্যবাদ রাশেক রহমান। প্রথম কথাই হচ্ছে যে বাংলাদেশে গত 43 বছরে যেই কারণে শুধুমাত্র 61% লোক শিক্ষিত বা অক্ষর জ্ঞান আছে, এটা তো খুব পরিষ্কার। 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যেই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ আবির্ভূত হয়েছিল একটি স্বাধীন দেশ হিসাবে, সেই দেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং অন্ধত্ব যাতে খুব সহজে ছড়ানো যায়, এই জন্যই তো আমি মনে করি যে শিক্ষার যতটুকু বিস্তার হওয়া দরকার ছিল সেটা হয়নি। বরঞ্চ আওয়ামী লীগ সরকার নতুন করে এসে আমি মনে করি সার্বজনীনভাবে শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য, আপনি জানেন যে বর্তমানে প্রাইমারি স্কুল পর্যায়ে, প্রাথমিক শিক্ষা পর্যায়ে যত বেসরকারি শিক্ষক ছিলেন তাদেরকে সরকারিকরণ করা হয়েছে, যত বেসরকারি প্রাথমিক স্কুল ছিল সেগুলোকে সরকারিকরণ করা হয়েছে, এবং 1,27,000 শিক্ষককে নতুন করে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন এজেন্সিকে দিয়েই আপনি কখনো মৌলবাদ বা জঙ্গিবাদ প্রতিহত করতে পারবেন না। সত্যিকার অর্থে আপনার সমস্ত জাতিকে শিক্ষিত করতে হবে, এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনি পারবেন একটা সুস্থ, সুন্দর, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। এবং এখানে একটা জিনিস খুবই উল্লেখ্য, রাজুজ্জামান রতন ভাই যেটা বললেন যে আমরা আমাদের জিডিপির 2% শিক্ষা ক্ষেত্রে ব্যয় করে থাকি, এটাও কিন্তু একটা ধারাবাহিক সমস্যা। আপনি 2%-এর ব্যয়ের জায়গায় আগামীকালকে এটাকে 10%ও করে দিতে পারবেন, কিন্তু এই 10% খরচ করার বা সঠিক প্রয়োগ করার মতো সক্ষমতা আমাদের সত্যিকার অর্থে গত 37 বছর বলবো, 43 বছর বলবো না, 37 বছরে হয়েছে কিনা এটা প্রশ্ন করা দরকার। অর্থাৎ খরচ করতে পারছেন বলেই খরচ করবেন, খরচের খাতায় খরচ বেশি দেখাবেন, তার থেকে খুশি হওয়ার কিছু নাই। আমি যেই টাকাটি এফিসিয়েন্সির সাথে, পারদর্শিতার সাথে খরচ করতে পারবো, সেটারই আমি ব্যবস্থা করব বা সেটারই আমি বন্দোবস্ত খাতায় কলমে থাকবে। এবং সবচেয়ে মজার বিষয়, 2% যেটা জিডিপির খরচ করা হচ্ছে, সেটাও আপনি যদি লক্ষ্য করেন একেবারে যে 100% এফিসিয়েন্সিতে ব্যবহৃত হচ্ছে তা কিন্তু না। অর্থাৎ শিক্ষাকে যখন সামগ্রিকভাবে সমস্ত দেশে আপনি ছড়িয়ে দিবেন, যখন এখানে নাম্বারটা মাথা পিছু এই ব্যাপারটা প্রাধান্য পাবে, তখন গুণগত মানটা কিছুটা হলেও ডাইলিউটেড থাকবে। প্রথমে সমস্ত দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটা প্রান্তরে সর্বস্তরে শিক্ষাকে আমাদের ছড়িয়ে দিতে হবে, এর ব্যাপ্তিকে বৃদ্ধি করতে হবে, এবং পরবর্তীতে পর্যায়ক্রমে এর গুণগত মান কীভাবে আরও উন্নত করা যায় সেটার উপর আমাদের মনোনিবেশ করতে হবে। সো উই হ্যাভ টু বেসিক্যালি সেট আওয়ার প্রায়োরিটিস। এটা যদি আমরা না করি তাহলে আমার মনে হয় যে ভালো ভালো কথা বলা হবে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমরা পাবো না। আর শিক্ষার বৈষম্য দূর করার জন্য ছাত্ররা যারা যেই আন্দোলন করছে, সেটাকে আমিও মনে প্রাণে সাধুবাদ জানাই। এবং আপনি জানেন যে কিছুদিন আগে 7.5% ভ্যাট নিয়ে একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে আমরা বরাবরই ছাত্রদের পক্ষেই আমাদের মনোভাব প্রকাশ করেছি, সলিডারিটি এক্সপ্রেস করেছি। বাট একটা জিনিস মনে রাখা দরকার, আমি মনে করি ছাত্রদের আন্দোলনের মুখে সরকার যে 7.5% ভ্যাট প্রত্যাহার করলেন, এটা সত্যিকার অর্থে আমি মনে করি সকলের জয়। অনেক রাজনীতিবিদ আছেন, তারা এটাকে প্রকাশ করার চেষ্টা করেন এমনভাবে যেটা বোধহয় সরকার পরাজিত হয়েছেন। আমি একদমই তাই মনে করি না। আমি মনে করি সরকার সিভিল সোসাইটির যে আউটক্রাই, নাগরিক অধিকার যে আন্দোলন, সিভিল রাইটস মুভমেন্ট, এই জিনিসটাকেই তারা রিকগনাইজ করছে, এবং এর মধ্য দিয়ে সরকার প্রমাণ করছে যে তারা জনবিচ্ছিন্ন না।
এবং এই প্রসঙ্গে একটা কথা না বললে না, যেহেতু ছাত্রদের কথা হচ্ছে, আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এখন সরকারে আছেন এবং আমাদের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তারা কিন্তু নীতিগতভাবে আদর্শিকভাবে এই 7.5% ভ্যাটের বিরোধিতা করেছে। সংবাদ সম্মেলন করে সেই আহ্বান তারা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, যেটা থাকা উচিত না, এবং সরকার সেই ডাকে রেসপন্ড করেছে। অফকোর্স এই 2-3 দিনের যে কমোশন হয়েছিল সেখানে অনেক ধরনের ঘটনাও ঘটেছে, সেটার জন্য আমরা সত্যিকার অর্থে দুঃখিত। এটা তৃতীয় বিশ্বের দেশের একটা রূঢ় বাস্তবতা, এইসব জিনিস হয়ে যায়। বাট আই অনলি হোপ যে ইন দ্য ফিউচার আমাদের রেসপন্স উড বি ইভেন ফাস্টার। তবে এখানে একটা জিনিস মনে করিয়ে দেওয়া দরকার যে বাংলাদেশের প্রতিটি বৃহৎ রাজনৈতিক দলেরই ছাত্র অঙ্গ সংগঠন আছে, এবং মজার বিষয়, খুবই দুঃখজনক বিষয়, যে জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, তারা কিন্তু আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনোভাবেই এই 7.5% ভ্যাটের বিরোধিতা করেনি। অর্থাৎ মানুষকে এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে বুঝে নিতে হবে যে বাংলাদেশের সত্যিকার ছাত্রছাত্রীর যেই স্বার্থ, তার সাথে কারা নিবিড়ভাবে নিজেদেরকে সন্নিবেশিত করতে চায়। এবং আরেকটি কথা আমি আপনাকে বলতে চাই, এটা মনে করার কোনো কারণ নাই যে শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণ করার জন্য যে খরচ, সেটা কমিয়ে দিলেই বৈষম্য হারিয়ে গেল। আগামীকালকে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফিজ যদি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো করে দেওয়া হয়, তাও কি আপনি মনে করবেন যে শিক্ষাক্ষেত্রে বৈষম্য চলে গেছে? আমাদের সবচেয়ে বড় বৈষম্য শিক্ষাক্ষেত্রে হচ্ছে আমাদের কারিকুলামে। অর্থাৎ আমাদের ইমিডিয়েটলি মনোনিবেশ করা উচিত যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা সরকারি হোক বা বেসরকারি হোক, তারা যা পড়ালেখা করবে সেখানে সমাজ, এই জনপদ, এই বাঙালি জাতি, এই বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস সন্নিবেশিত থাকবে। ধন্যবাদ। আসবো জনাব রাজিকুজ্জামান রতন, অনেকগুলো প্রসঙ্গ এসে গেছে শিক্ষা সংক্রান্ত। এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে যে সবচেয়ে বড় বৈষম্য কিন্তু কারিকুলামে নয়, সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে মানুষের অর্থনৈতিক সামর্থ্যে। যেমন আমাদের দেশের সাধারণ মানুষ, তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো তার সন্তানটা শিক্ষিত হোক। একসময় যেমন বলা হতো যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এখন বাবা মারা বলেন যে আমার সন্তানটা যেন লেখাপড়া পায়, লেখাপড়া করতে পারে। এই আশায় বাবা মারা তাদের জীবনের অনেক কিছুকে কার্টেল করে, যেমন এখানে আপনারা যারা বাবা মা আছেন অথবা যে বাবা মারা শুনছেন, তারা সবাই জানেন এবং তাদের জীবনে এটা যে কত নির্মম বাস্তবতা, এবং স্বপ্নকে ধারণ করবার জন্য, স্বপ্নকে রক্ষা করবার জন্য কত কষ্ট করতে হয় তাদের সন্তানদের লেখাপড়া করবার জন্য। ফলে এখানে শিক্ষার ক্ষেত্রে ব্যয় একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের দেশে। এবং আপনারা দেখবেন যে সমস্ত দেশগুলো পৃথিবীতে উন্নতি করেছে, তাদের প্রাকৃতিক সম্পদ হয়তো নেই, তাদের হয়তো অন্য কোনো সুবিধা নেই, ভৌত অবকাঠামো তেমন নেই, কিন্তু শিক্ষার মান বাড়ানোর মধ্য দিয়ে শুধু পুঁজিবাদী দেশগুলো নয়, সমাজতান্ত্রিক দেশগুলো নয়, যারাই এই পথে এসেছে তারাই কিন্তু একটা বিকাশ লাভ করেছে। সেটা আমরা জাপানের কথা বলতে পারি। জাপানে 1 পাউন্ড কয়লা নাই, জাপানে তেল নাই, জাপানে এমনকি পানিটাও দুষ্প্রাপ্য, কিন্তু সেই জাপান শুধু শিক্ষাকে তাদের সার্বজনীন করার মধ্য দিয়ে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। কিংবা যদি কিউবার কথা বলি, 1959 সাল থেকে কিউবা একটা অবরুদ্ধ দেশ, কিন্তু কিউবায় তাদের জিডিপির 9% শিক্ষার জন্য বরাদ্দ করে। ফলে কিউবা আজকে শিক্ষাকে এতখানি বিস্তৃত করেছে, তাদের কি মেডিকেল শিক্ষা, কি এগ্রিকালচার শিক্ষা, কি আর্কিটেকচার, ওরা বলে ফ্রম আর্কিটেকচার টু এগ্রিকালচার, সমস্ত ক্ষেত্রে তারা ল্যাটিন আমেরিকার সামনে একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া, তারা চারিদিক থেকে অবরুদ্ধ, তারপরে তাদের অভাব এবং তাদের প্রাকৃতিক প্রতিকূলতা, 47% জায়গা তাদের পাহাড় পর্বত এবং তুমুল বরফাবৃত, 30 মানে ডিগ্রি -30 নিচে তাপমাত্রা নেমে যায়। সেই উত্তর কোরিয়াও কিন্তু শিক্ষার ক্ষেত্রে তাদের মূল জোরটা দেওয়ার কারণে এরকম একটা ঈর্ষণীয় সাফল্য তারা অর্জন করেছে। ফলে আমাদের দেশেও আমরা দেখেছি মানুষের কি আকাঙ্ক্ষা, কি আকুতি লেখাপড়া করাবার জন্য। এবং একসময় মানুষকে এরকম বোঝানো হতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, মানে বাবা মা চাইতেন তার ছেলেমেয়েরা একটু গাড়ি ঘোড়া চড়বে, একটু উচ্চবিত্ত হবে, উচ্চ জীবনের স্বপ্ন দেখবে। কিন্তু এখন উল্টাটা হয়ে গেল, যে গাড়ি ঘোড়া চড়ে যে লেখাপড়া করে সে, মানে প্রচুর পয়সা না থাকলে আর লেখাপড়া করা যাচ্ছে না। ফলে এই জায়গায় আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে কেন অসন্তোষ। একসময় তো ধারণা করা হতো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা সবাই বোধহয় খুব সচ্ছল পরিবারের সন্তান, কিন্তু আসলে সচ্ছল পরিবারের সন্তানরাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে না। পাবলিক বিশ্ববিদ্যালয়, এবারে দেখেন ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়েছে, 10 লক্ষ ছেলেমেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল, 7.5 লক্ষ ছেলেমেয়ে পাশ করেছে, এবং তার মধ্যে জিপিএ 5 পেয়েছে 42,000। এবার খুব কম ছেলেমেয়ে জিপিএ 5 পেয়েছে, কিন্তু বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ মিলে সিট আছে 35,000। তাহলে জিপিএ 5 পড়া ছেলেরাও তো এই সমস্ত জায়গায় পড়তে পারছে না। তাহলে বাকি যারা জিপিএ 5 পায়নি তাদের কি হবে? সেই বাবা মা কিন্তু প্রয়োজনে নিজেদের অনেক খরচ কাটিল করে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছে। সেখানে যদি ব্যয় বেড়ে যায়, তাদের চোখে কিন্তু সর্ষে ফুল দেখে, বুকে একটা আঘাত পায়, সে আঘাত
তাদেরকে কিন্তু আন্দোলনের পথে নিয়ে রতন ভাই, আসে। আমি আপনার কাছেই ফিরবো, কিন্তু নিয়মমাফিক বিরতিটি রয়েছে আমাদের। ছোট্ট একটি বিরতি। সম্মানিত শ্রোতা, রেডিও ধ্বনির সাথে থাকুন, রাজনীতির ধ্বনির সাথে থাকুন। আমি অঞ্জন রায় আছি। ছোট্ট একটু বিরতির পর ফিরে আসবো আবার আজকের এই আলোচনায়। রেডিও ধ্বনি 91.2 FM। শুনছেন রেডিও ধ্বনির আয়োজন রাজনীতির ধ্বনি। সম্মানিত শ্রোতা, ফিরে এলাম রাজনীতির ধ্বনিতে বিরতির পরে। অসমাপ্ত ছিলেন জনাব রাজিকুজ্জামান রতন। আমাদের অবশ্য বিরতিতে দুজন আলোচক বেশ সরগরম ছিলেন আলোচনায়। অফেয়ারটা অন এয়ারে হওয়া আরও ভালো। রতন ভাই, প্রথমত বিবেচনা করতে হবে যে উচ্চশিক্ষা কি সবার জন্য প্রয়োজন? আমরা বলবো তাহলে বাধাটা কার জন্য প্রয়োজন? আমরা মনে করি শিক্ষার দ্বারটা অবারিত থাকা উচিত। কেউ যদি গ্রহণ করতে না পারে সেটা তাদের অদক্ষতা বা অযোগ্যতা, কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে বাধাহীন উচ্চশিক্ষার দাবিতেই আমরা লড়াই করছি। এবং গোটা পৃথিবীতেই আমরা যদি বলি যে শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা কি, মেধা, প্রবণতা না অর্থ? যদি অর্থটা প্রধান বাধা হয়, আমরা মনে করি এই বাধাটা দূর করা উচিত। আর যদি মেধা এবং প্রবণতা হয় যে একজন পড়তেই চাইছে না, সে পড়তে চাইছে হয়তো পেইন্টিং নিয়ে, তাকে কেন আমি মেডিকেলে ভর্তি করব? কি তার প্রবণতা হলো আর্কিটেকচার পড়া, তাকে কেন আমি এগ্রিকালচার পড়াবো? সেক্ষেত্রে মেধা এবং প্রবণতা নিয়ে এটা আলোচনা হতে পারে। কিন্তু অর্থনৈতিক বাধার কারণে কেউ শিক্ষার দরজা থেকে ফিরে যাবে, যে দরজা খোলা আছে কিন্তু এটা ঢোকার জন্য যে টিকিট কিনতে হবে, সেই টিকিট কেনার সামর্থ্য সবার থাকবে না। একসময় যেমন মার্টিন লুথার কিং বলেছিলেন যে হোটেলে সবাই খেতে পারবে কালো এবং সাদা, কিন্তু হায় কালোদের পকেটে যে পয়সা নাই। তাহলে যদি পয়সা না থাকে তাহলে হোটেল দরজা খুলেই বা কী হবে? এই জন্য আমরা মনে করি শিক্ষার বৈষম্য দূর করার ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্যটাও একটা বড় বাধা। অর্থনৈতিক বৈষম্যটা যদি দূর হয়, এমন কোনো মানুষ পাওয়া যাবে না সে বলবে যে তার সন্তানের লেখাপড়া করার দরকার নেই অথবা উচ্চশিক্ষা নেওয়ার দরকার নেই। ধন্যবাদ জনাব রাশেক রহমান। মার্টিন লুথার কিং এর সবচেয়ে বড় চিন্তা ছিল পয়সা থাকলেও যে সাদা আর কালো একসাথে খেতে পারে না। অর্থ থাকার পরেও খেতে পারতো না, অর্থ থাকার পরেও একসাথে একই বাসে চড়তে পারতো না, একই বিদ্যালয়ে পড়তে পারতো না। যাই হোক, মার্টিন লুথার কিং এটা বিশ্বাস করতেন যে একসাথে চলতে পারলে, একসাথে সহ অবস্থান করতে পারলে টাকা পয়সা কোনোটাই কোনো সমস্যা হবে না। সমস্যা ছিল আত্মমর্যাদার। অর্থের ব্যাপারটা খুব একটা প্রাধান্য পায়নি। যাই হোক, তারপরে আমি বলতে চাই যে নর্থ কোরিয়ার যে উদাহরণটা রাজিকুজ্জামান রতন ভাই এনেছেন, সেটা আমার কাছে খুব একটা প্লজিবল একটা এক্সাম্পল না। ঈর্ষণীয় এমন কিছু আমার চোখে ধরা পড়ে না, তাও ওনার কাছে কিছু স্ট্যাটিস্টিক্স এবং ডাটা থাকতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি, আমি নিজে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত আছি এবং সেখান থেকে আমি যতটুকু দেখেছি, এই কথা অ্যাবসলিউটলি কারেক্ট যে আমাদের দেশের ছেলেমেয়েদের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে এত টাকা দিয়ে পড়াটা কঠিন একটা কাজ। তারপরেও হাজার হাজার লক্ষ লক্ষ বাবা মা তাদের হৃদয়ের ভিতরে যে লুকায়িত ক্রন্দন, যেটা একটু আগে রতন ভাই বললেন, তারা চান তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, যত কষ্টই হোক সেখানে লেখাপড়া করাচ্ছে। আমার জায়গাটা সম্পূর্ণভাবে ব্যতিক্রম। আমার কথা হচ্ছে, সমস্ত বিশ্বে সরকারি বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। সমস্ত বিশ্বে বিনামূল্যে পড়ানোরও ব্যবস্থা আছে, আবার পয়সা দিয়ে পড়ানোরও ব্যবস্থা আছে। আমার কথা হচ্ছে, আপনি বিনামূল্যে পড়ালেও উচ্চতর মানের শিক্ষা প্রদান করবেন, সেই জায়গাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর অর্থ নিয়ে পড়ালে তো অবশ্যই আরও অনেক অনেক বেশি উন্নততর লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মডেলটা দেখতে পারি। আমি কিছুদিন আগেই একটা গণমাধ্যমে বলেছিলাম যে আপনি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারবেন, আপনি টেক্সাস এএনএমও করতে পারবেন, আবার হার্ভার্ডেও করতে পারবেন, এমআইটিতেও করতে পারবেন। প্রতিটি ডিগ্রি স্বীকৃত, কিন্তু প্রতিটিতে আবার টিউশন ফিজের ব্যবধান আছে। সেই ব্যবধানটা কিন্তু জিওগ্রাফিক লোকেশন, অর্থাৎ ভৌগোলিক অবস্থান বা কার ক্লাসরুম কত বড় বা ছোট, কার কত এসি আছে বা নাই, সেটার উপর নির্ভর করে না, বরঞ্চ তাদের টিউশন ফিজের একটা ব্যবধান দেখা যায় তাদের গবেষণা, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সতত সঞ্চরণ, সেটার উপরে নির্ভর করে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, যিনি সত্যি মেধাবী, তিনি শুধু বিনামূল্যেই পড়বেন না, প্রয়োজন হলে তাকে আরও আর্থিক প্রণোদনা দেওয়া উচিত যাতে তিনি আরও ভালো করতে পারেন। কিন্তু যিনি মেধাবী না, তিনি যদি একজন মেধাবীর জায়গাকে কেড়ে নেন, যেটা রাজিকুজ্জামান রতন সাহেব কিছুটা ইন ওয়ান সেন্স বলতে চায়, কারণ একটা দরিদ্র দোষের জন্য তো সেটা অ্যাকোমোডেট করা ডিফিকাল্ট। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় চাইলেই সরকার রাতারাতি করতে পারে না। আমাদেরকে বর্তমান বাস্তবতার ভিতর থেকে বর্তমান বাস্তবতার সম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে এবং বর্তমান সিস্টেমে, বর্তমান যে ব্যবস্থাটি আছে, সেখানে
সবচেয়ে মেধাবী যারা, তারা বিভিন্ন পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দেওয়ার মধ্য দিয়ে নিজেদেরকে প্রমাণ করে এসে সরকারি বিশ্ববিদ্যালয়ে বলুন বা ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। তবে ইয়েস, ডেফিনেটলি এই বিষয়ে নো ডিবেট, আমাদেরকে এডুকেশনের স্প্যান অ্যান্ড স্প্রেড, অর্থাৎ এডুকেশনের ব্যাপ্তি, তার উচ্চতা এবং তার বিস্তার, এটাকে বৃদ্ধি করতে হবে। এ নিয়ে আমি কোনো ডিবেট করতে চাই না। বাট শুধু আমি এতটুকু বলতে চাই, একেবারে টোটালি কমিউনিস্টিক বা সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে যেটা রতন ভাই বলছেন, সেটা হয়তো বা কোনো স্বপ্নের ভুবন হলে ভালোই হতো, সেটা আমি আপত্তি করব না, কিন্তু বাস্তবতার সাথে সম্পর্ক রেখে বলছি এটা কোনোদিনও হবে না। শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর অনেক দেশেই হবে না। আপনি যে কয়েকটা দেশ দেখিয়েছেন, যেমন জার্মানির একটা উদাহরণ এনেছেন, জার্মানির অর্থনৈতিক সমৃদ্ধি, তার শক্তি, তার ইতিহাসে পথ চলার ধারাবাহিকতা, এর তুলনায় বাংলাদেশের আজকের এই ব্যবস্থা বা এই অবস্থা, এ আসলে অতুলনীয়, এভাবে তুলনা করা যায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিফলতায় পর্যবসিত হই কেন? আমরা শুধু অন্যের উদাহরণ নিয়েই টানাটানি করি, আমরা নিজেদের বাস্তবতা বুঝে, নিজেদের মানুষদেরকে বুঝে আমরা প্রেসক্রিপশন দিতে পারি না। এবং এইসব কারণে আমাদের জীবনে কোনোদিন কিছু হয় নাই, আগামী দিনেও হবে বলে আমার সন্দেহ হয়। যদি এটা দিয়ে চলতে থাকি, আমার মনে হয় দ্য ওয়ে উই আর মুভিং, উই শুড কনসলিডেট আওয়ার ফোর্সেস, উই শুড এক্সপ্রেস সলিটিউড, এবং যেটা আছে সেটার গুণগত মানকে দিন দিন আরও ভালো করতে হবে, আরও সুচারু করতে হবে। বাট বাঙালির ক্ষেত্র থেকে একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক সমাধানে যদি আমরা না পৌঁছাই, আমরা অন্যান্য দেশেরগুলোই যদি মনে করি এগুলো অ্যাবসলিউট এক্সাম্পল, তাহলে খুব বেশি দূর আমরা আসলে সত্যিকার অর্থে এগোতে পারবো না। রতন ভাই। হ্যাঁ, এই ক্ষেত্রে ঠিকই বাংলাদেশের উদাহরণটাই আমাদের বেশি দেওয়া দরকার। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে এবার 450 কোটি টাকার বা বাজেট, সেখানে গবেষণা খাতে বরাদ্দ হয়েছে মাত্র 4.5 কোটি টাকা, মানে 1% অনলি। বাংলাদেশের সবচেয়ে বেশি গবেষণা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে গবেষণার জন্য বরাদ্দ 2 কোটি টাকারও কম। ফলে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ যদি বলি, আমাদের বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, রাইস রিসার্চ ইনস্টিটিউট, তারা মিলে প্রায় 68 জাতের ধান উদ্ভাবন করেছে। সেই ক্ষেত্রে যদি 2 কোটি 2.5 কোটি টাকা শুধুমাত্র গবেষণার জন্য বরাদ্দ হয়, এটা বরাদ্দ যদি বাড়তো, তাহলে আমরা কিন্তু খাদ্যে আরও অনেক বেশি গুণগত এবং পরিমাণগত মান উন্নয়ন করতে পারতাম। আবার যদি ধরি, বাংলাদেশে 37টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, রাশিক ভাই ঠিকই বলেছেন যে টাকা দিলেই যে খরচ করতে পারবে তা না, কিন্তু যেখানে টাকা দেওয়াই হয়নি সেখানে কি হবে? 37টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 10টা বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য 1 টাকাও বরাদ্দ করা হয় নাই। 15টা বিশ্ববিদ্যালয় বরাদ্দ করা হয়েছে, সেটা এমন অপ্রতুল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেখানে 22,000 ছেলে মেয়ে পড়ে, সেখানে গবেষণার জন্য বরাদ্দ হয়েছে মাত্র 19,000 টাকা। এখন 19,000 টাকা দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে 1 বছর কী গবেষণা হতে পারে, সেটার জন্য একটা বড় গবেষণা টিম আসলে দরকার হবে আমাদের। তো এইরকম আমাদের যদি গবেষণা যদি উন্নত করতে হয়, আমাদের যা আছে, আমাদের হাতে যেটুকু ক্ষমতা আছে, এটারও যদি যথাযোগ্য ব্যবহার করতে হয়, তাহলে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে টাকার আমাদের কত অভাব, কত দরকার। এই যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্যাট আরোপ করা হলো, তাতে সরকার কত আয় করতে পারতেন? কেউ বলেন খুব কম হলে 50 কোটি টাকা, খুব বেশি হলে তো 100 কোটি টাকা। তাহলে যেখানে বাংলাদেশের 4টা টেলিকম সার্ভিস, তারাই নাকি 4-5 হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে দিচ্ছে, সেখানে সেই ট্যাক্সটা আরোপ করতে আয় করতে পারি না, কিন্তু ছাত্রদের উপর ভ্যাট আরোপ করতে চাই। এর মধ্যে শুধু কিন্তু টাকার ব্যাপার না, এটা 100 কোটি 200 কোটি টাকার ব্যাপার না, এটার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি যে শিক্ষাটাকে এমন একটা কমোডিটি করো, একটা লুক্রেটিভ কমোডিটি। মানুষ তো চাইবেই, মানুষ দুটো জিনিস তাদের সামর্থ্যের চেয়ে বেশি ব্যয় করে। একটা হলো নিজের অসুস্থ হলে চিকিৎসার জন্য সামর্থ্যের চেয়ে বেশি ব্যয় করে, ধার দেনা করে জায়গা জমি বিক্রি করে হলেও সেটা করে। আর হলো সন্তানের লেখাপড়া করার জন্য নিজের সামর্থ্যের অতিরিক্ত ব্যয় করতে চায়। ফলে এই দুটোকে যদি পণ্য বানিয়ে ফেলা যায়, স্বাস্থ্য এবং শিক্ষা, তাহলে এই দুটো সার্ভিস সেক্টরকে সবচেয়ে বেশি এখানে পুঁজি বিনিয়োগ করে প্রফিট আর্ন করা যাবে। ফলে এই অ্যাটিটিউড থেকে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কমার্শিয়াল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা এই অ্যাটিটিউডটার বিরোধিতা করি। 62 সালের শিক্ষায় শরীফ কমিশন বলেছিল শিক্ষানীতিতে, শিক্ষা সস্তায় পাওয়া যাইবে না। আবার আমরা 62 সালের শিক্ষা আন্দোলন পাইনি, আমরা এরশাদ বিরোধী শিক্ষা আন্দোলন পেয়েছি। মজিদ খানের শিক্ষানীতিতে বলা হয়েছিল হায়ার এডুকেশন উড বি হাইলি সিলেক্টিভ, ইট উড বি ফ্রি ইন অর্ডার অফ মেরিট অর অন 50% কস্ট বেসিস। আমরা বলছিলাম যদি 50% কস্ট বেসিস হয়, আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা তারা বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ কোনোদিন পেরোতে পারবে না। ফলে শিক্ষার দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? ফলে শিক্ষার দায়িত্ব রাষ্ট্র নেওয়া এটা একটা গণতান্ত্রিক চেতনার অংশ। এটা সমাজতান্ত্রিক নাও হতে পারে, এটা শুধু গণতান্ত্রিক চেতনা হলেও কিন্তু শিক্ষার দায়িত্বটা রাষ্ট্রকেই নিতে হবে। ধন্যবাদ রসিক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কথাগুলো আমি প্রথমেই বলে আসছি, আপনি যখন শিক্ষার মাথা পিছু হারেন তখন গবেষণা আপনি খরচ করতে পারবেন না। এটা একদম স্ট্যান্ডার্ড থিওরি। উনি একদিকে বলছেন মাথা পিছু হার বাড়ান, আবার বলছেন গবেষণা। কোনটা আগে ওনাকে ঠিক, আমি কিন্তু প্রায়োরিটি ওয়ার্ডটা বলেছিলাম, ওনাকে আগে ঠিক করতে হবে কোনটা আগে। আমি কি 45,000 ছেলে মেয়েকে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াবো? আমি কি 14,000 ছেলে মেয়েকে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াবো? নাকি আমি 2,000 ছেলে মেয়েকে পড়িয়ে
ওই যে 4 কোটি টাকা না কত পার্সেন্ট বললেন ওইটার পরিমাণটা বাড়াবো। সো ফার্স্ট হি হ্যাজ টু সেট দ্য প্রায়োরিটি, এটা এক। 2 নম্বর হচ্ছে সমস্ত বিশ্বে কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষণা খরচ ওই বিশ্ববিদ্যালয় বা সরকার দ্বারা চালানো হয় না। সমস্ত উন্নত বিশ্বে এই খরচগুলো বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে আসে। আমি এই ক্ষেত্রে কয়েকটা আপনাকে ছোট ছোট উদাহরণ দিতে পারি। যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ক্যালটেক ইউনিভার্সিটি, সেখানে নাসা রীতিমতো ফান্ডিং করে, যেই ল্যাবরেটরিটার নাম হচ্ছে জেট প্রোপালশন ল্যাবরেটরি। নট অনলি দ্যাট, টেক্সাস A&M এর মতো বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত অ্যারোনটিক্সের উপর কাজ হচ্ছে, যেখানে ফান্ডিংটা করছে আমেরিকান এয়ারফোর্স। নট অনলি দ্যাট, টেক্সাস A&M এর মতো বিশ্ববিদ্যালয়ে তেল কিভাবে আরো এফিশিয়েন্ট ওয়েতে খনন করা যায় সেটার জন্য ফান্ডিং করছে শেল, শেভরন, তাদের মতো কোম্পানিগুলো। সুতরাং পৃথিবীর ধারা কিন্তু বদলিয়ে যাচ্ছে। আমাদের প্রথম প্রায়োরিটি এই সরকারের যে আমরা মাথাপিছু শিক্ষার হার বাড়াবো, এটা এক। আরো দ্রুত গতিতে হলে খুব ভালো হয়, বাট আমরা চেষ্টা করছি। এবং আমি এতটুকু কথা দিতে পারি, আগামী 2019 সালের ভিতরে আপনারা দেখবেন যে মাথাপিছু শিক্ষার যে বিস্তার এবং যে কাভারেজ, এটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গেল 2 নম্বর হচ্ছে তিনি ভ্যাটের কথা বলছেন না। রাজনীতিতে আমরা পরাস্ত কেন? ভ্যাট যেটা আরোপ করা হয়েছিল ওইটাই কি শুধু ছাত্ররা দিত? এখন আর ছাত্ররা কিছু দেয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 35 থেকে 45% কর্পোরেট ইনকাম ট্যাক্স নেওয়া হয়। এই টাকাটা কার? এই টাকাটা কে দিচ্ছে? আপনি লাভ করছেন কোথা থেকে? ইনকাম ট্যাক্স দিচ্ছেন ছাত্রদের উপর থেকে। ছাত্রদের উপর থেকে। রতন সাহেব তো এই কথা বলবেন না, হি ক্যানট সে ইট, বাট আমি তো বলছি গণমাধ্যমে গিয়ে যে আপনি কখনোই মনে করবেন না যে আপনি শুধু 7.5% দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে 7.5% ভ্যাটের উপরে আমরা সম্পূর্ণভাবে বিরোধী, এটা আমরা চাই না এবং সেটা নাইও, সরকার সেই ব্যবস্থা নিয়েছেন। বাট এর পাশাপাশি এটাও জানা থাকা দরকার যে ওই যে 35 থেকে 45% কর্পোরেট ইনকাম ট্যাক্স দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু আমার দেশের দরিদ্র ছেলে মেয়ে বা ধনাঢ্য ছেলে মেয়ে বা দরিদ্র আমাদের সন্তানেরাই দিচ্ছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন এই কর্পোরেট ট্যাক্সটা নেওয়া হচ্ছে, এটা বুঝতে পারা দরকার। ওই যে একটু আগে উনি বললেন এসেন্সটা হচ্ছে ব্যাপার। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো করার জন্য এটাকে একটা নট ফর প্রফিট অর্গানাইজেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি লাভজনক প্রতিষ্ঠানের মতো চলবেন, লাভ করবেন, কিন্তু এই লাভ মুনাফা হিসাবে যারা ট্রাস্টি বোর্ডের সদস্য তারা ঘরে নিতে পারবেন না। এই লাভটিকে আবারও নতুন করে ছেলে মেয়েদের, কতটুকু যৌক্তিক আমি ওই জায়গায় আসছি, এই লাভটিকে ছেলে মেয়েদের পিছনেই ব্যবহার করতে হবে। অর্থাৎ যিনি অত্যন্ত মেধাবী তাকে স্কলারশিপ দিতে হবে সম্পূর্ণভাবে, যিনি অপেক্ষাকৃত কম মেধাবী তিনি টিউশন ফিস দিয়ে পড়বেন, এবং এই যে মুনাফার টাকা এটা দিয়ে বিদ্যালয়ের যে অবস্থা সেটাকে আরও উন্নয়ন ঘটাতে, তারপরে কি আরও বেশি কম্পিউটার ল্যাব, আরও বেশি ফিজিক্স ল্যাব, আরও বেশি কেমিস্ট্রি ল্যাব, আরও বেশি রিসার্চের জন্য টাকা পয়সা। দুঃখজনক হলো আমরা প্রায়শই আজকে গত 15-16 বছর ধরে দেখছি, যখন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়েছে দেশে, যে এই দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা এই যে মুনাফার টাকা তারা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে বাড়িতে নিয়ে যায়, যার দরুন সরকার বাধ্য হয়ে এই যে কর্পোরেট ইনকাম ট্যাক্স এটা ধার্য করলো, এবং তাতে করে যেটা হয়েছে আজকে অ্যাটলিস্ট এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুনাফার ভিতরে একটা সার্টেন অংশ সরকারের কাছে যাচ্ছে, এবং সরকার বাংলাদেশের ভৌত অবকাঠামো এবং উন্নয়নমূলক কাজে এই টাকাটাকে প্রয়োগ ঘটাতে পারছে। যদি এটা না নেওয়া হতো তাহলে সম্পূর্ণ টাকাটাই জনাব অঞ্জন রয় ওই ট্রাস্টি বোর্ডের বাড়ির মালিকের কাছে যেত। এখন আপনি বলতে পারেন যে কেন এটা আমরা প্রতিহত করছি না। দেখুন, এই দেশে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, ভালো কাজ করেছে, কিন্তু তারা প্রত্যেকে প্রভাবশালী এবং ধারাবাহিকভাবে বহুদিন ধরে প্রভাবশালী। চাইলেও আপনি অনেক সময় সাথে সাথে একটা থানার দারোগা বা থানার মতো করে অ্যাকশন নিতে পারেন না, যেটাকে আমি বলি অ্যানথ্রোপোসেন্ট্রিক ম্যানেজমেন্ট। সরকার ধীরে ধীরে আইন প্রণালী রীতিনীতি এত শক্ত করছেন যে এর ভিতর স্বচ্ছতা আরও বেশি আসবে, দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে। সুতরাং ফার্স্ট অফ অল আমাদেরকে একটা জিনিস পরিষ্কার করতে হবে, 2015 সালে গবেষণা করার জন্য কোনো বিশ্ববিদ্যালয় নিজে অথবা সরকার টাকা দেয় না। এটা আসে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এজেন্সি যাদের গবেষণা প্রয়োজন, তারা ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলে যে আমরা মনে করি তোমাদের কাছে সক্ষম লোক আছে, আমরা এত টাকা দিব, এটার উপরে গবেষণা করো। 2 নম্বর আমাদেরকে বাস্তবতায় আসতে হবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে যত রকম ট্যাক্স আছে প্রতিটা ট্যাক্সই ছাত্ররা দিচ্ছেন। এটা শুধু ওই 7.5% না, আরও ট্যাক্স রয়ে গেছে। যদি কোনোদিন সম্ভব হয় বাংলাদেশে এটাও যে জিরো করে দেওয়া যায় আমি খুব খুশি হব, কিন্তু জিরো করলে যেটা হবে ওইটা বুঝালাম আপনাকে, যে ওই জিরো করে দেওয়ার পরে যে অধিক টাকা থাকবে সেটা ছাত্ররা পাবে না, ছাত্রীরা পাবে না, সেটা পাবে ওই ট্রাস্টি বোর্ডের অসাধু যারা মালিক তারা ঘরে নিয়ে যাবে। সো আমার মনে হয় যে বাস্তবতার প্রেক্ষিতে কথা বললে একটু আমার জন্য। ধন্যবাদ জনাব রাশেক রহমান। রাজিকুজ্জামান রতন, এটা ঠিক যে বেসরকারি বিশ্ববিদ্যালয় 1992 সালে যখন হলো তখন আমরা ছাত্র আন্দোলনের কর্মী, আমরা এটা তখন বলেছিলাম যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেটাইজেশনকে আরও বহু বিস্তৃত করবে।
রাশিক ভাই পার্সোনালি একটা কথা বলেছিলেন যে রাজিকুজ্জামান রতনরা তো এটা বললেন না, কিন্তু আমার ছাত্র জীবন এবং এখনকার সময়টাও চলছে কিন্তু এই শিক্ষার আন্দোলনের মধ্যেই। না না এটা বলেন নাই তো। না এটা বলেননি, মানে আপনি অনেক কিছু বলেছেন। আপনি যদি খোঁজ নিতেন যে গত 10 বছর ধরে কিংবা 15 বছর ধরে আমি শুধু আমরা আপনার শিক্ষার জন্য কি করছি, না অনেক কিছু করছেন, আই স্যালুট ইউ, কিন্তু না সেটার জন্য না, আপনি যদি ওপেনলি বলেছেন যে রাজিকুজ্জামান রতন বলেন, এখন আমি বলি ইফ ইউ আর হার্ট আই এম সরি, আমি একটু বলি আমি কেন হার্ট হই নাই, আমি সত্যটাকে উদ্ঘাটন করতে চাই। আমি এই কথাটা বলছি এই কারণে যে আপনি বারবার 7.5% বলছেন এবং ছাত্রদের প্রতি আপনার ভালোবাসা, যে কথাটা বলিনি সেটা আপনি বলতে পারেন না যে আমি কি বলিনি, এখন কি বলি এটা শুনেনি, জনাব রতনের কথা শুনেনি। কিন্তু আপনি 7.5% ট্যাক্সের বার্ডেন নিয়ে এত চিন্তিত, আপনি 35% বা 40% কর্পোরেট ট্যাক্সের কথাটা বলেন। ধন্যবাদ রতন ভাই। শুনি, ঘটনা হলো যে আপনারা এমন একটা অ্যাম্বিগুইটি তৈরি করে রেখেছেন প্রশাসনে এবং আইনে। ওখানে বলা হয়েছে না, ওখানে বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। যদি এটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে নট ফর প্রফিট অর্গানাইজেশন, কোথাও এটা বলা হয় না নন প্রফিটেবল। দুটোর মধ্যে পার্থক্য আছে। বিশ্ববিদ্যালয় 1992 সালে যখন একদম পরিষ্কার নট ফর প্রফিট। আচ্ছা আমি শেষ করি, আমার ভুল হতে পারে, এটা আপনি বলবেন। তা আমি 1992 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট যখন হলো, তারপর 2010 সালে যখন এটা হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয় আয় কোথা থেকে আসতে পারে 5টা খাতের কথা বলা হয়েছে আয়। তার মধ্যে একটা হলো ছাত্রদের টিউশন ফি, আর হলো যারা বোর্ডের হবেন তাদের অনুদান, বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত অনুদান, এরকম বলা হয়েছিল। এবং এটা একটা ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হবে, এটা কোনো প্রফিট আর্নিং ইনস্টিটিউশন হবে না। আচ্ছা যদি তা নাই হয়, তাহলে যেখানে ইনকাম নাই সেখানে ইনকাম ট্যাক্স হবে কেন? তাহলে এটাও তো একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়ে যায়, যেখানে ইনকাম করছে না সেখানে ইনকাম ট্যাক্স দেবে কেন? রতন ভাই আপনি আমার কথা শুনেন, যেখানে কর্পোরেট প্রফিট হচ্ছে না সেখানে কর্পোরেট ট্যাক্স হবে কেন? তার মানে এখানে একটা জিনিস, তার মানে এখানে কি রকম একটা ফাঁক এবং ফাঁকির মধ্যে ছাত্র পড়ে আছে। নট ফর প্রফিট মানে কি? যে আপনি অপারেশনাল প্রফিট করবেন কিন্তু ডিভিডেন্ড ইস্যু করবেন না, এটা হচ্ছে আইন। সমস্যা হচ্ছে কিছু অসাধু লোক প্রফিট করছে এবং ডিভিডেন্ড ইস্যু না করেও ছলে বলে কৌশলে তাদের মুনাফাটা ঘরে নিয়ে যাচ্ছে। রতন ভাই যার দরুন বাধ্য হয়ে সরকারকে একটা ট্যাক্স ইম্পোজ করতে হয়েছে। আমার মনে হয় আগের কথাগুলো আপনি ছাত্ররা যে রাস্তায় নেমেছিল, প্রত্যক্ষভাবে যখন আঘাতটা আসে তখন মানুষ প্রত্যক্ষ বিরোধিতা করে, আবার পরোক্ষ আঘাতটা সে যুক্তিসঙ্গতভাবে সমালোচনা করে। তাহলে আমাদের এই দুটোই খেয়াল করতে হবে যে শিক্ষার ক্ষেত্রে আমরা যে শিক্ষাকে বাণিজ্যের পণ্যে পরিণত করা হচ্ছে, সেটাকে যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে শিক্ষার যে আকাঙ্ক্ষা, শিক্ষার যে আকুতি এই শিক্ষা দিবসে বারবার উচ্চারিত হয়েছিল, সেটা আমাদের শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, যে দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র, যে দেশে এখনও 40% মানুষ শিক্ষার আলো পায়নি, তাদেরকে যদি শিক্ষার আঙিনায় আনতে হয়, দরিদ্র মানুষের সন্তানদেরকে যদি শিক্ষার জায়গায় আনতে হয় এবং দারিদ্র্য দূর করবার জন্য শিক্ষা তার যদি দক্ষতা তৈরি করে, এটা যদি আমরা মনে করি দক্ষ জনশক্তি গড়ে তুলবার জন্য তাদের যদি শিক্ষার মান এবং পরিমাণটা বাড়াতে হয়, তাহলে শিক্ষার উপর থেকে আর্থিক এই বাধাটা অপসারণ করা দরকার। আমরা একটা ছোট বিরতি থেকে বরং ঘুরে রাশেক রহমান আপনার কাছে যেতে চাই। সম্মানিত শ্রোতা, যেমনটি থেকে তেমনটি নিয়মমাফিক ছোট একটি বিরতি। প্রত্যাশা রেডিও ধ্বনির সাথে থাকবেন, রাজনীতি ধ্বনির সাথে থাকবেন। মুক্ত চিন্তায়, স্বাধীনতার চেতনায়, সংবাদে সবসময় রেডিও ধ্বনি। আমিও তখন রক্তাক্ত অবস্থায় ছিলাম। আমাকে মাহমুদুল খোকন সাহেব একজন বাংলাদেশের সমাদৃত আইনজীবী হিসেবে কিভাবে বলতে পারেন যে জঙ্গি নামক শব্দটি সংজ্ঞায়িত করা নাই? তাহলে মনে প্রশ্ন জাগে যে জেএমবিকে তারা কিভাবে অবৈধ ভোটের দিন অথবা গতকাল কিন্তু আপনারা কোনো অভিযোগ করেনি, আমাদের সাংবাদিকদের কাছে কিন্তু কোনো অভিযোগ করেনি। সপ্তাহ জুড়ে আলোচিত বিভিন্ন ঘটনা নিয়ে প্রতি শুক্রবার রাত 9টায় থাকছে রেডিও ধ্বনির বিশেষ আয়োজন রিপোর্টার্স আড্ডা। জমজমাট আড্ডায় যোগ দিতে পারেন আপনি। গান পাতুন রেডিও ধ্বনি 91.2 FM এ। রেডিও ধ্বনি 91.2 FM। শুনছেন রেডিও ধ্বনির আয়োজন রাজনীতির ধ্বনি। সম্মানিত শ্রোতা, আমি অঞ্জন রায় আবার আমন্ত্রণ জানাই রাজনীতির ধ্বনিতে। সাথে আছেন জনাব রাশেক রহমান, আছেন জনাব রাজিকুজ্জামান রতন। কথা হচ্ছিল শিক্ষা নিয়েই। বলার পালা রাশেক রহমান। না, আমার আসলে এক সীমাবদ্ধতাই বলুন বা ব্যর্থতাই বলুন, আমি ক্ষমা প্রার্থনা করছি, আমার কথাগুলো বোধহয় হয়তো পরিষ্কার হয়নি, আমি একটু পরিষ্কার করে বলি। প্রথমত আমি 7.5% ভ্যাট বিরোধী। দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ে কোনো রকম অন্য ধরনের কর 35% হোক 40% সেটারও বিরোধী। কিন্তু আমার কথা হচ্ছে খুব সহজ, যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার বা কালচার এদের সেটা নতুন, যেই পরিমাণ নীতিমালা আইন প্রয়োজন সেগুলো এখনো হয়নি, তাই
যদি সত্যিকার অর্থে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জনবান্ধব করতে হয়, শুধুমাত্র তাদের জন্য না, সমস্ত বাংলাদেশের জন্য, সেই ক্ষেত্রে এই ট্যাক্সেশনটাকে ফেজ আউট করতে গেলে একটা সময় লাগবে। কেন ট্যাক্সেশন করতে হচ্ছে এটা আমি এর আগে বলেছি, যে অসাধু কিছু লোক নট ফর প্রফিট, অর্থাৎ আপনি মুনাফা করবেন কিন্তু মুনাফা ঘরে নিতে পারবেন না, সেই মুনাফাকে পুনর্বিনিয়োগ করবেন ছাত্র ছাত্রী এবং শিক্ষার মানের জন্য। যেহেতু এই কাজটা সব জায়গায় হচ্ছে না, এই জন্য সরকার আউট অফ কম্পালশন বাধ্য হয়ে 35% কর্পোরেট ট্যাক্স দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে কামনা করি, দোয়া করি যে একদিন আসুক যেই দিন প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার যে সঠিক কাজটা, অর্থাৎ ছেলেমেয়েদেরকে আরো ভালো পাঠদান করা, আরো ভালো শিক্ষক নিয়োগ করা, আরো বেশি গবেষণার ব্যবস্থা করা, আরো বেশি ল্যাব ফ্যাসিলিটি থাকুক, এগুলো সেদিন হবে, সেদিন নিশ্চয়ই কর্পোরেট ট্যাক্স উঠে যাবে। বাট ইন দ্য মিন ওয়াইল কর্পোরেট ট্যাক্স শুড বি দেয়ার, বিকজ কিছু হলেও ফান্ড ঘুরে কিন্তু আবার ছাত্রছাত্রীদের কাজেই আসছে, সেটা সরকারের মাধ্যমে আসছে। দিস ইজ দ্য সিচুয়েশন। হাউএভার আমি আবারও একটা জিনিস পরিষ্কার করতে চাই, 2015 সালে দাঁড়িয়ে যেহেতু আমরা চাই যে বাংলাদেশের সকলে শিক্ষিত হোক, তাই এমন কোনো প্রেসক্রিপশনের দিকে আমরা ধাবিত হতে পারি না যেটা বাস্তব বিবর্জিত। প্রথমেই বলেছি, যখন মাথার সংখ্যা বাড়াবেন তখন গুণ নিয়ে অত বেশি চিন্তা করতে পারবেন না। আগে 17 কোটি মানুষের দেশে প্রতিটি ছেলে মেয়েকে শিক্ষার আওতায় আনতে হবে, সেটা প্রাথমিক হোক, মাধ্যমিক হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক। কিন্তু হওয়ার পরে গুণটিও কিন্তু সাথে দরকার, না হলে আমি শিক্ষিত করব না, আমি কি শিক্ষিত গুণহীন মানুষ বাড়াবো কিনা প্রশ্নটি যদি আসে। আবারও বলছি বিনয়ের সাথে, একটু আগে বলছি অতটা পারবেন না, শব্দটা ছিল অতটা পারবেন না, মানে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ফলো করতে পারবেন। যেটা রতন ভাই একটু আগে বললেন যে 450 কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট, তার ভিতরে 2 কোটি টাকা না রতন ভাই, 4.5 কোটি টাকা দেওয়া হচ্ছে গবেষণার জন্য। আপনি 4.5 কোটি টাকা গবেষণার জন্য দিতে পারবেন, যেটা মানের উন্নয়ন ঘটাবে, কিন্তু 40 কোটি দিতে পারবেন না, কারণ বাকি টাকাটা লাগছে আপনার শিক্ষকদের বেতন, গাড়ির তেল, হলগুলোর বিদ্যুৎ বিল, আপনার হলগুলোর ইউটিলিটিসের বিল, নট অনলি এত বিশাল এরিয়া ঢাকা শহরের মাঝখানে, সেটা মেনটেনেন্স, সেখানে সিকিউরিটি। তো 450 কোটি শুনলে মনে হয় অনেক কিছু, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বৃহৎ ইউনিভার্সিটি, সেখানে 450 কোটি কিছুই না। সুতরাং আপনি চাইলেও অনেক সময় যতটা গুণগত মানের দিক দিয়ে উন্নত করতে পারতেন সেটা করতে পারবেন না। এটা হচ্ছে ডাইলেমা, এটা হচ্ছে উন্নয়নের ডাইলেমা। আপনি যখন প্রবৃদ্ধির দিকে যাবেন, যখন উন্নয়নের দিকে যাবেন, প্রথম দিকে অনেক কিছু দেখে ভালো লাগে না, এটাই বাস্তবতা। এর সাথে আপনি ফাইট করে পারবেন না, দিস আর ন্যাচারাল কোর্স, এটাকে মেনে নিয়ে আগাতে হবে। যখন এই দেশে আপনি বলতে পারবেন, যেগুলো উনি অবজারভেশন দিলেন, যে 10 লক্ষ ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করেছে, মাত্র 45,000 ছেলে মেয়ে GPA 5 পেয়েছে, তার মধ্যে ইউনিভার্সিটির সিট আছে 35,000, যেই দিন আপনি কমপক্ষে 4 থেকে 5 লক্ষ সিট ব্যবস্থা করতে পারবেন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তখন গিয়ে আপনি আলাপ করবেন যে ওকে, লেটস নাও ক্রিয়েট আ স্টিভেন হকিং, অর লেটস নাও ক্রিয়েট আ আইনস্টাইন, অর লেটস সে নিউটন। বাট এটাও আইনস্টাইনের বস কিন্তু আমাদের দেশের মানুষ ছিলেন, থাকতে পারে, সেটা আপনি থাকতে পারেন না, ছিলেন না, ছিলেন। আমি আমার কথা বলার সময় কথা বললে হবে না, আপনি বললেন আপনার বসের কথা, আমি একটু বলে নেই। আমি যেটা বলতে চাচ্ছি, আইনস্টাইন বা নিউটন, দে ডিড নট বিকাম গ্রেট বিকজ অফ ইউনিভার্সিটি। কেন? কারণ ওই সময় মৌলিক আবিষ্কার বা মৌলিক উদ্ভাবনের সংখ্যা ছিল অনেক কম, আমাদেরকে নিগুড়ে যেতে হবে। আপনি যখন ধারাবাহিকভাবে অপরিচিত আইনস্টাইন নিউটন বানাতে চান, যেটা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি সমস্ত বিশ্বে যান, এক একটা ইয়াং সায়েন্টিস্টের 10টা-20টা করে পেটেন্ট, এটা যখন চাবেন তখন আপনি ওই কাজগুলো করতে পারবেন। এবং দেখেন, বোস ইজ এ লেজেন্ডারি ফিগার, বাট হি ইজ এন এক্সেপশন। আমাদের জন্য এটা এক্সাম্পল হতে পারে না। আমাদেরকে নতুন করে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যেখানে বাংলাদেশের প্রতিটা জায়গায় বোসের মতো উজ্জীবিত মানুষ আপনি পাবেন। সবাই রিকগনাইজড হবে তা না, কিন্তু উজ্জীবিত সৃজনশীল মানুষ পাওয়া যাবে। ওই জায়গায় যদি পৌঁছাতে হয়, ফার্স্টে আপনাকে এনভায়রনমেন্ট অফ কোহেরেন্স আপনাকে তৈরি করতে হবে, তারপরে আপনি যাবেন এক্সেপশনালি এনার্জাইজড, এক্সেপশনালি ক্রিয়েটিভ, এক্সেপশনালি ইমাজিনারি পাওয়ার আছে এই ধরনের লোকজনকে তৈরি করার ক্ষেত্রে। সো প্রায়োরিটি, শব্দটা হচ্ছে প্রায়োরিটি। শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই পৃথিবীর বাস্তবতা। যেখানে কাঁচা মাটির রাস্তাই নাই, সেখানে পাকা রাস্তা চিন্তা করাটা একটু বাহুল্য বটে। জনাব রতন, চিন্তাটা বাহুল্য নয়, চিন্তাটাই তো মানুষকে এগিয়ে নেয়। যেখানে কাঁচা মাটির রাস্তা আছে সেখানে তো মানুষ পাকা রাস্তার স্বপ্নটা দেখে। যেমন আমার পাশের দেশ যদি শ্রীলঙ্কার কথা ভাবি, শ্রীলঙ্কায় যেমন শিক্ষা ল্যাটারালিও ডেভেলপ করেছে, ভার্টিক্যালিও ডেভেলপ করেছে, শিক্ষা বিস্তৃতও হয়েছে, শিক্ষা আবার উন্নতও হয়েছে। আমাদের তো দুটো বিষয় দেখতে হবে, একটা হলো যে শিক্ষার বিস্তারটা আটকে আছে 61%, আর শিক্ষার উন্নতিটা কোথায়, আমাদের সেই পরিমাণ উচ্চশিক্ষার মান এবং পরিমাণ কত। আমাদের এখানে উচ্চশিক্ষায় যায় মাত্র 4.5% মানুষ,
তাহলে আমাদের এখানে 4.5% জায়গায় এটা যদি আমরা সেই মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারতাম, আমাদের কি টাকার খুব অভাব? আমাদের টাকার অভাব নাকি পরিকল্পনার অভাব? আমাদের কি ভবিষ্যৎ সুদূর প্রসারী দৃষ্টির অভাব? যেমন আমেরিকা এত উন্নত দেশ, তারপরে আমেরিকাতে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলীদেরকে তারা নিয়ে যায় কেন? নিয়ে যায় এই কারণে যে এই সস্তায় তৈরি ইঞ্জিনিয়ার তাদের ওখানে তারা পাচ্ছে না। তার মানে আমেরিকার মতন দেশ যে সামরিক শক্তিতে এত শক্তিশালী, অর্থনৈতিক শক্তিতে পৃথিবীতে প্রায় 1 নাম্বার, সেও কিন্তু এখন চাইছে যে বাংলাদেশ থেকেও এই সমস্ত, বাংলাদেশ শুধু না তৃতীয় বিশ্বের দেশগুলো থেকেও তা ব্রেন করে নিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমাদের দেশের শিক্ষার মান এবং পরিমাণ দুটোর দিকে আমরা নজর যদি দেই, সেইটা আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে। আমাদের একটা কৃষি প্রধান দেশ, আমাদের এখানে পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম, আমাদের যদি বলি শ্রমশক্তির দেশ, প্রায় 7.5 কোটি মানুষ এখানে শ্রমশক্তি দেয়। এবং আরেকটা ছোট্ট উদাহরণ দেই যে ফিলিপাইন থেকে 35 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে যায়, তারা রেমিটেন্স নিয়ে আসে $25 বিলিয়ন। আমরা সরকারিভাবে 87 লক্ষ লোক বিদেশে পাঠিয়েছি, আর আনডকুমেন্টেড আছে আরও 20 লক্ষ। তার মানে 1,07,00,000 মানুষ পৃথিবীর বাইরে কাজ করে, তারা রেমিটেন্স পাঠায় $15 বিলিয়ন। এখানে ফিলিপাইনের সঙ্গে আমাদের পার্থক্য হয়ে গেল কেন? পার্থক্য হয়ে গেল মানে। কি মান? যে শিক্ষার মানটা ফিলিপাইনের তুলনায় আমাদের কম বলে, আমাদের আনস্কিল লেবার পাওয়ার বাইরে পাঠাই বলে এরা হাড় ভাঙা পরিশ্রম করেও কিন্তু রেমিটেন্সটা বেশি নিয়ে আসতে পারে না। ফলে আমরা যদি শিক্ষার ক্ষেত্রে $2 বিলিয়ন বেশি বিনিয়োগ করি, সেটা কিন্তু $10 বিলিয়ন রিটার্ন হিসেবে আসতে পারে। ফলে শিক্ষা একটা ইউনিক ইনভেস্টমেন্ট। সেটা কার জন্য? সেটা যদি রাষ্ট্র যদি ইউনিক ইনভেস্টমেন্টটা করে, তাহলে গোটা জাতি ডেভেলপ করে। ফলে আমরা যদি গোটা জাতির কথা ভাবি, তাহলে অনেক আনপ্রোডাক্টিভ খাতে খরচ না বাড়িয়ে, আমরা অনেক ধরনের অপ্রয়োজনীয় বিলাসের পিছনে খরচ না বাড়িয়ে যদি আমরা শিক্ষার পিছনে বাড়াতাম, তাহলে আমাদের জাতি কিন্তু 43 বছরে 41% মানুষ এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। শিক্ষা দিবসে এসে এই কথা হয়তো আমাদের বলতে হতো না। রাশেক রহমান, প্রথম কথাই হচ্ছে বাঙালি প্রকৌশলীর বেতন কম, এই জন্য আমেরিকা নিয়ে যান, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমেরিকায় আপনি স্ট্যাটিস্টিক্স নিলে, সার্ভে করলে দেখবেন আমেরিকান যারা পপুলেশন, মূলত সাদা চামড়া এবং কালো চামড়া, তাদের একটা বিরাট বড় অংশ বিশ্ববিদ্যালয় বিমুখ অবস্থায় আছে এবং তাদের স্কিল লোকগুলো দরকার। তাই বাংলাদেশের ছেলেমেয়েরা এই দেশে যখন কর্মহীন অবস্থায় ছিল, বিশেষত 1980-র দশকে, তখন এই ব্রেনটা হয়েছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার যিনি ওখান থেকে পাশ করেছেন, তিনি একজন সাদা চামড়ার সমান বেতনেই চাকরি করেন। আমার মনে হয় এইগুলো সম্পূর্ণভাবে, এই তথ্যগুলোর সাথে আমি একমত হতে পারছি না। সো দের ইজ এ ভ্যাকিউম ইন আমেরিকা, যেখানে তাদের স্কিল লোক দরকার। তারা ওয়েলকাম করে একজন মেধাবী ভালো ছাত্র আসুক, তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুক। হ্যাঁ, এবং এটাও জানবেন যে আমেরিকায় কিন্তু আন্ডারগ্রেড স্টাডির জন্য যত মেধাবী আপনি হন না কেন, আমেরিকান বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিস দিয়েই পড়তে হচ্ছে। তারা স্কলারশিপটা শুধু প্রোভাইড করে যখন মাস্টার্স লেভেল বা পিএইচডি লেভেলে যায় তখন। এবং এই কথাটা আমি এই কারণে উল্লেখ করলাম, অর্থাৎ দের ইজ এ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গ্যাপ। সেটা কি? যে একজন বাংলাদেশি মেধাবী ছেলে মনে করছে এই দেশে আমি লেখাপড়া করে অতটা ভালো চাকরি পাবো না, দেশ অত দ্রুত আগাচ্ছে না, ঠিক আছে আমি স্যাট দিই, আমি টোফেল দিই, আমি জিআরই দিই, মার্কিন যুক্তরাষ্ট্রে যাবো, পড়ালেখা করবো এবং ওখানে একটা চাকরি নেবো। কিন্তু এটা একেবারেই ঠিক না যে বাঙালি একজন ইঞ্জিনিয়ার সাদা চামড়া একজন ইঞ্জিনিয়ার থেকে কম বেতন পায়। দিস ইজ নট কারেক্ট। তারা তাদের ভ্যাকিউম ফিল আপ করছে। 1, 2 নাম্বার, রতন ভাইয়ের যে স্বপ্নটা, এটা সম্পূর্ণভাবে নিখুঁত। এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই, আমি সেটা করছিও না। উনি যে স্বপ্ন দেখছেন যে বাংলাদেশের সকলে শিক্ষার আওতায় আসবে, আমি ওই একই স্বপ্ন ভিতরে লালন করি। আমি শুধু বলছি যে রতন ভাইয়ের দেওয়া যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনে কোনটা আগে কোনটা পরে এটা ঠিক করা নাই। সুতরাং এই প্রেসক্রিপশনটা ইজ নট ওয়ার্কেবল। আমাদের প্রেসক্রিপশন হচ্ছে মোটা দাগে সহজ কথা। ফার্স্টে মাথা পিছু কাভারেজ, লোক সংখ্যা বাড়াও, শিক্ষার আওতায় আনো, তারপরে ওই শিক্ষার মান উন্নয়নের উপরে খুব রিগোরাসলি শক্তভাবে মনোনিবেশ করো। হ্যাঁ, এবং ওই শিক্ষার মাথাপিছু হার বাড়ানোর সময় একটা, যেটা অঞ্জন রায় দা বললেন, এটা খুবই ভ্যালিড, যে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড তো আমাদেরকে ফলো করতেই হবে। 2 নাম্বার। 3 নাম্বার, ম্যানিলার যে উদাহরণটা দিলেন, দেখেন ম্যানিলা যেই স্কিল লোক বিদেশে এক্সপোর্ট করে, একই স্কিল লোকজন তো বাংলাদেশেও আছে, কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি না কেন? 2টো কারণে করতে পারি না, এটা উল্লেখ করা প্রয়োজন। এক হচ্ছে 1980-র দশকে মেজর জেনারেল জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব দুইজনই কোনো এক অজানা কারণে, আমার কাছে অজানা নাই, এটা আরেকদিন আলাপ করা যাবে, কোনো এক অজানা কারণে আমাদের দেশের ইংলিশ যে কারিকুলাম সেটাকে দুর্বল করে ফেললেন। যার দরুন একটি ছেলে বিকম পাস করে, এমকম পাস করে, সে আকলন বিকলন পড়তে পারে, বলতে পারে, কিন্তু ডেবিট ক্রেডিট বলতে পারে না। আপনি বাংলাদেশ ব্যাংকে একটা ব্যাংকের থেকে হিসাব নিয়ে যান মাস শেষে, সেখানে আকলন বিকলন নামে 2টি শব্দ ব্যবহার করা হয়। এখন আপনি তো দুবাইয়ে গিয়ে যদি আকলন বিকলন বলেন, এটা কেউ বুঝবে না।
আপনি মাশরেকি ব্যাংক বা র্যাক ব্যাংকে চাইলেই টেলার পাঠাতে পারতেন, আপনি চাইলেই একটা হোটেলে রুম সার্ভিসের লোক পাঠাতে পারতেন, রিসেপশনের জন্য লোক পাঠাতে পারতেন। প্রবলেমটা হচ্ছে যে ওই যে বললাম 35 ইয়ার্স, 35 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে যাতে এই দেশের মানুষ শিক্ষিত না হয় সেই পথটাকে সুনিশ্চিত করা হয়েছে, এবং সেই প্রক্রিয়ায় আমাদের ছেলেমেয়েরা না পারে এখন ঠিকমতো বাংলা পড়তে বা লিখতে, না পারে ইংরেজি লিখতে বা পড়তে। ওই সেম দক্ষতার লোক কিন্তু আমাদের আছে। আর 2 নম্বর একটা কারণ হচ্ছে যে আমরা গত 30 বছর ধরে ম্যানিলা যেই সব ক্ষেত্রে দক্ষ শ্রমিক পাঠায় সেই বাজারগুলো আমরা নিজেরা খুঁজে বের করার চেষ্টা করিনি। এখন আমাদের কল্পনার জগতে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং আমাদের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন নুরুল ইসলাম বিএসরিয়া, তিনি ইতিমধ্যেই এই ম্যানিলার যেই আপনি যেটা বলছেন সেমি স্কিল্ড ওয়ার্কারের যে মার্কেটটা, সেই মার্কেটটা ট্যাপ করা শুরু করেছেন। অর্থাৎ আপনাকে কিন্তু একটা জিনিস দেখতে হবে, এই যে আপনার নিখুঁত স্বপ্ন বাঙালি শক্তিমান হবে, শিক্ষিত হবে, জ্ঞানী হবে, আলোকিত হবে, এই স্বপ্নটাকে নষ্ট করে দেওয়ার জন্যই তো একটা চক্রান্ত ছিল। ওটাই প্রথম থেকে বলছি, ধন্যবাদ, যে সেখান থেকেই সবকিছু সূচনা, ওখানেই এসে সবকিছু শেষের দিকে। সুতরাং প্রথম কথা হচ্ছে মোডাস অপারান্ডাই, মেথোডোলজি ঠিক করতে হবে, হাউ টু মেক আওয়ার নেশন এডুকেটেড। ক্রিটিসিজম করার জন্য করলেই হবে না, এবং এটাও মনে রাখবেন পৃথিবীতে অনেক লোক আছে যাকে আপনি 3 কোটি টাকা দিবেন, 1 সেকেন্ডে খরচ করে দেখিয়ে দিবেন। কঠিন কোনো কাজ না, একটা স্ট্যাম্প কিনবেন 3 কোটি টাকা দামের, খরচ শেষ। আবার এমনও লোক আছে যাকে 3 কোটি টাকা দিলেন, সেই স্ট্যাম্পের কথা জানে না। অর্থাৎ কল্পনার জগৎ যত বৃদ্ধি পাবে তত বিনিয়োগ আপনি ব্যবহার করতে পারবেন, তত বেশি খরচ করতে। ধন্যবাদ। খরচ করার নামে খরচ। 1 মিনিট, শেষ 1 মিনিট রতন ভাই, তারপরে যাব রাশেক রহমান। শিক্ষা দিবসের সেই কথাটাই আবার বলবো যে শিক্ষা দিবসে আমরা ব্রিটিশ আমাদেরকে শিক্ষা দেয়নি, ব্রিটিশ তাড়িয়েছি। পাকিস্তানিরা আমাদেরকে শিক্ষা বঞ্চিত রাখতে চেয়েছিল, আমরা শিক্ষা আন্দোলন, ভাষা আন্দোলন দিয়েই তাদেরকে প্রতিহত করেছি। আর আজকে 43 বছর ধরে বাংলাদেশেও আমরা সবার জন্য শিক্ষার কথা বলছি। এই স্বপ্নটা হয়তো আকাশ কুসুম মনে হতে পারে, কিন্তু এই আকাশকে জয় করবার জন্যই তো মানুষ হয়েছে। ফলে আমাদের এই আকাশে কুসুম ফোটাতে চাই, এবং তার প্রয়োজনীয় সেই রসদ আমাদের আছে, সেই মানুষ আমাদের আছে, দরকার সেই পরিকল্পনা, দরকার সেই পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ। শিক্ষা দিবসে আমরা যদি রাষ্ট্রের কাছে সেই জিনিসটা প্রত্যাশা করি যে রাষ্ট্র তার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে একটা শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলবার জন্য, একটা মানসম্মত শিক্ষা গড়ে তুলবার জন্য, তাহলে শিক্ষা দিবসে সেই চেতনাটা জীবিত থাকবে। যেমন শুধু তা নয়, তা ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে। শেষ করবো রাশেক রহমান, 1 মিনিট। শিক্ষা দিবসে সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন, শিক্ষা শুধু ক্লাসরুমে থাকে না। জাতির যে কোনো ক্রান্তি লগ্নে যারা জাতিতে জনপদ বা জনমত সৃষ্টি করায় সহায়তা করে, তারা সত্যি কথাগুলো বলবে। এই ক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে বলতে পারি, এই যে 2015 সালের 5 জানুয়ারি থেকে আমরা প্রায় 90 দিনের পেট্রোল মান নাশকতা দেখি। দুঃখজনক বিষয় হচ্ছে নিখুঁত স্বপ্ন, সুন্দর স্বপ্ন সকলে আমরা বলি, কিন্তু যারা এই স্বপ্নকে নস্যাৎ করতে চায় সবার সামনে আমরা ওইভাবে দাঁড়াতে পারিনি। গণমাধ্যম অনেক জায়গায় কথাগুলো শুনলে পরিষ্কারভাবে বোঝা যাবে কার কি অবস্থান ছিল। আমি শুধু একটা জিনিস বলতে পারি, শিক্ষা দিবসের সবচেয়ে বড় ব্রত হওয়া উচিত যারা সমাজ তৈরি করবেন, দেশ তৈরি করবেন, রাজনীতি করবেন, তারা ক্রিটিসিজম করার জন্য ক্রিটিসিজম করবেন না, তারা ক্রিটিসিজম করবেন, পাশাপাশি একটা বাস্তববাদী এফিশিয়েন্ট একটা প্রেসক্রিপশন দিবেন। ধন্যবাদ, এই কামনায়। ধন্যবাদ জনাব রাশেক রহমান, ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। সমালোচনা করার ক্ষেত্রে মাপা দরকার, সমালোচনা শোনার ক্ষেত্রে সেই ধৈর্য শক্তিটি দরকার। সবাই ভালো থাকবেন সম্মানিত শ্রোতা, আজ এ পর্যন্তই। সংবাদে সবসময় রেডিও ধ্বনি।